বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আদিবাসীদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার। আসামের কঠোর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণায় উদ্বেগ বাড়ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। যদি ইরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন। তবে কি পুরো গাজা দখল করতে পারবে ইসরায়েল? গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের বিজ্ঞানীরা। সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এই প্রতিনিধি দলে এমন কয়েকজন পরমাণু বিজ্ঞানী ছিলেন যারা ইরানের নিষিদ্ধ সামরিক গবেষণা সংস্থা ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আদিবাসীদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার। আসামের কঠোর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণায় উদ্বেগ বাড়ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা আগে থেকেই সতর্ক করে আসছিলেন যে অসমীয়া ভাষাভাষী জনগণ বাংলাদেশ সীমান্ত থেকে এমনকি নিজেদের গ্রামেও হামলার হুমকির মুখোমুখি হচ্ছেন। তার এই নতুন ঘোষণার মাধ্যমে আসাম সরকার একটি ওয়েবসাইট চালু করেছে, যার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠী যারা নিজেদের জীবনের জন্য হুমকি অনুভব করেন তারা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। ভারতের অস্ত্র নিয়ন্ত্রণ আইন সাধারণত কঠোর হলেও রাজ্য জুড়ে এই উদ্যোগের তীব্র সমালোচনা করছেন বিরোধী দলীয় নেতারা। বিরোধী দল কংগ্রেসের আইন প্রণেতা গৌরব গৈগি এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, এই পদক্ষেপ গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত প্রতিশোধমূলক অপরাধ বাড়াবে। তিনি এটিকে আইনহীনতার দিকে এক বিপজ্জনক পশ্চাৎগামী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এর নেতা হিমন্ত বিশ্ব শর্মা অসমীয়া ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ জনগণকে সমর্থন দিতে এই উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে আসাম সরকার বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাচ্ছে, যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। যদিও এদের অনেককেই কয়েক প্রজন্ম ধরে আসামের বাসিন্দা ও ভারতের নাগরিক। 2019 সালে আসামে বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি আইন চালু হওয়ার পর প্রায় 20 লাখ মানুষ নাগরিকত্ব হারান, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম। কবির চৌধুরী, মাই টিভি। যদি ইরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করেছিলাম কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি। তারা যদি পুনরায় এটি শুরু করার কথা ভাবে তবে এটি তাদের জন্য খুব বিপজ্জনক হবে, কারণ আমরা ফিরে আসব। তিনি আরও বলেন, যে মুহূর্তে তারা শুরু করবে আমরা ফিরে আসব এবং আমি মনে করি তারা বিষয়টি ভালোভাবেই বোঝে। এর আগে 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল, যার জবাবে তেহরান 24 ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালায়। 24 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সরাসরি সংঘাতে জড়ায়। এর প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে। তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এরপর 24 জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কবির চৌধুরী, মাই টিভি। গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন। তবে কি পুরো গাজা দখল করতে পারবে ইসরায়েল? ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছে। একই সঙ্গে যুদ্ধের বাইরে থাকা সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল 5টি শর্ত দিয়েছে, যা মন্ত্রিসভা এবং অধিকাংশ সদস্য সমর্থন করেছে। শর্তগুলো হলো হামাসের নিরস্ত্রীকরণ, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজা ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষের বদলে বিকল্প কোনো বেসামরিক সরকারের কাছে গাজার শাসনভার হস্তান্তর। এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, সন্ত্রাস বিরোধী অভিযান শেষ হলে গাজার শাসন এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে যা ইসরায়েলকে ধ্বংস করতে আগ্রহী নয়। তবে তিনি কারা এই প্রশাসন পরিচালনা করবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা জানাননি।
অন্যদিকে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই পরিকল্পনা তীব্র সমালোচনা করে বলেন, এটি আরও যুদ্ধ ও জিম্মিদের মৃত্যু ও বিপুল অর্থ অপচয়ের কারণ হবে। গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের বিজ্ঞানীরা। সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এই প্রতিনিধি দলে এমন কয়েকজন পরমাণু বিজ্ঞানী ছিলেন যারা ইরানের নিষিদ্ধ সামরিক গবেষণা সংস্থা ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। এ চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদন অনুযায়ী ৪৩ বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালভান্থ কূটনৈতিক পাসপোর্টে এই সফরে নেতৃত্ব দেন। তিনি তখন একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে পশ্চিমা কর্মকর্তারা এখন নিশ্চিত করেছেন যে প্রতিনিধি দলে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং এসপিএনডি এর সদস্যরা ছিলেন। যুক্তরাষ্ট্র ২০০৪ সাল থেকে এসপিএনডির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, কারণ এটি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হিসেবে পরিচিত। এই সফরে ইরানি প্রতিনিধি দল রাশিয়ার বিভিন্ন কোম্পানি পরিদর্শন করে দ্বৈত ব্যবহারের উপাদান, ইলেকট্রন অ্যাক্সিলারেটর এবং ক্লিস্ট্রন তৈরির কৌশল পর্যবেক্ষণ করে। এসব সরঞ্জাম পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশনে ব্যবহৃত হয়। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর এবং বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও ছিলেন। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা অস্বীকার করে আসছে এবং নিজেদের কার্যক্রমকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে। কবির চৌধুরী, মাই টিভি।